চোখে আমার অশ্রু এলো, মনে এলো হুঁশ। বললাম, আশীর্বাদ করি গোপাল, তুই হয়ে ওঠ মানুষ। যোগ্যতার নিরিখে কিন্তু সবাই এখন জায়গাটা পায় না, আরেকটু বোধহয় পাওয়া উচিত ছিল। আমার কিছু বন্ধু বান্ধব তাদের কোনো অনুষ্ঠানে ডাকলে তারা আমাকে একটা দূরত্ব দেয়। সৌমিত্র জেঠুর নামে এই মুহূর্তে না করলেই নয়। উনি কি সেটা আমার ভাষায় বলার কোনো অবকাশ রাখে না। এখানে আমি কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি নই, এখানে আমি সেই ব্যক্তি যাকে তুমি ভুল বুঝে আঘাত করবে। পক্ষপাতিত্ব, সোর্স, এইগুলো জন্মকাল থেকেই ছিল, আছে, থাকবে। মিঠুনদা বললেন, ওরা আমাদের দেখার জন্য দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু জল দাও। বড় শিল্পী হতে গেলে আগে বড় মনের মানুষ হতে হবে। যে কাকিমা, মাসিমা, জেঠিমা, পিসিমা যদি মায়ের সাথে কোনো তফাৎ না থাকে, তাহলে ওই ফুটপাতে রাজুর মা সে কেন মা হবে না? আজকে এই বাচ্চাগুলোর এই পরিণতির জন্য দায়ী কে? আমি মুখে নারকোল তেল মাখতে কখনো ভুলি না। নমস্কার, ওঙ্কার বাংলায় সকলকে জানাই আন্তরিকভাবে ওয়েলকাম। এবং আজকে আপনাদের সাথে রয়েছি আমি অপরূপা, এবং যেমনটা আপনারা প্রত্যেক সপ্তাহে অপেক্ষা করে থাকেন টেলিকথার জন্য, আজ কিন্তু সেই টেলিকথা নিয়ে চলে এসেছি আমি অপরূপা। এবং আজকে দর্শকদের জন্য কিন্তু একটা চমক রয়েছে, কারণ আজ কিন্তু একটা ভীষণ মিষ্টি দিন। কারণ আমার সাথে যিনি রয়েছেন তিনি অভিনেত্রী তথা পরিচালক তথা লেখিকা তো বটেই, কিন্তু মানুষ হিসাবে, ব্যক্তি মানুষ হিসাবে ভীষণ আন্তরিক এবং ভীষণ মিষ্টি একটি অভিনেত্রী, নায়িকা। নায়িকা বলতে আমরা যেমন কল্পনা করি সদা হাস্যময়ী আর সৌন্দর্যের প্রতিমূর্তি, ঠিক তেমনই একজনকে আজ আমরা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি টেলিকথাতে। পরিচয় করিয়ে দিই, এই মুহূর্তে আমার সাথে রয়েছে বিশিষ্ট অভিনেত্রী তথা পরিচালক তথা লেখিকা শ্রীমতী শিল্পী চক্রবর্তী। নমস্কার দিদি, ওঙ্কার বাংলায় প্রথমেই স্বাগত জানাই তোমাকে। তোমাকেও অনেক ধন্যবাদ যে তুমি আজকে আমার সাথে গল্প করতে এসেছো। হ্যাঁ, একেবারে সত্যি আমরা গল্প করব। প্রথমেই যে প্রশ্নে যাব দিদি, নায়িকার জীবন মানে মানুষের একটা ধারণা নায়িকা মানে একটা স্বপ্নের জীবন। তো সত্যি কি স্বপ্নের জীবন নাকি অনেকটা কঠিন এই পথ? নায়িকার জীবন সম্পর্কে জানতে চাইবো তোমার কাছে। এটা দেখো, আমি যেটা মনে করি যে কোনো পথই কুসুম বিছানো হয় না। চড়াই উতরাই পেরিয়েই মানুষকে, যে কোনো মানুষকে, সে অভিনয় হোক বা একজন খেলোয়াড় হোক বা মানুষের কোনো ব্যক্তিগত জীবন, একটা চাকরি ক্ষেত্র, সেই জায়গাটা মানুষকে পৌঁছতে হয় ইন জেনারেল। এক্সেপশন হয়তো আছে। তো এবার বলি আমার কথা। আমার কিন্তু কোনো এরকম ব্যাকগ্রাউন্ড নেই যে আমার ফ্যামিলি হিস্ট্রিতে কেউ রূপলী জগতে রয়েছেন বা পরিচিত। প্রচণ্ড পরিমাণে ইচ্ছে শক্তি, চেষ্টা, এবং অবশ্যই কিছু মানুষের সাপোর্ট, হেল্প তো থাকেই। ধরো একটা, আমি প্রথম কোনো সিরিয়ালে অভিনয় করছি, সেখানে আমার যিনি সিনিয়র অ্যাক্টর রয়েছেন, কো অ্যাক্টর, উনি আমাকে একটু গাইড করলেন কিভাবে কি করতে হয়। এই কোঅপারেশনগুলো একটা বিরাট পাথেয় বলে আমি মনে করি। তো লড়েছি, এখনো লড়ছি, লড়তে হবে, আর লড়ার মধ্যেই জয়ের আনন্দ। একদম। এক্ষেত্রে আরও একটি প্রশ্নে যাব যে এতদিনের যে অভিনয় জীবন, বিভিন্ন বিশিষ্ট অভিনেতাদের সাথে, অভিনেত্রীদের সাথে অভিনয় করেছো, এবং সেক্ষেত্রে তাদের সাথে কাজ করার যে অভিজ্ঞতা, একটু যদি ওঙ্কারের দর্শকদের সাথে শেয়ার করো। এটা খুব সুন্দর প্রশ্ন। অভিজ্ঞতা আমার ভীষণ ভালো। অনেক সময় শুনেছিলাম নতুন নতুন, যখন উনি ভীষণ রাগী, উনি ভীষণ অন্যরকম, তো মনের মধ্যে একটা দ্বিধা, একটা ভয় নিয়ে আমি ফ্লোরে পা রাখতাম প্রথম দিকে। কিন্তু সত্যি বলছি, আমার সাথে আজকের দিন অবধি, এটা মানে ঈশ্বরের আশীর্বাদে, সবার সাথে অভিজ্ঞতা যেটা বলবো ভীষণ ভালো। সবার সাথে আমি ইন্ডিভিজুয়ালি কারোর নাম করতে পারবো না, প্রত্যেককে ভীষণভাবে ভালো। তবে স্পেশাল কয়েকজনের কথা বলি। সৌমিত্র জেঠুর নামে এই মুহূর্তে না করলেই নয়। খুব রাশভারী মানুষ শুনেছিলাম, এবং অতি অবশ্যই মানে উনি কি সেটা আমার ভাষায় বলার কোনো অবকাশ রাখে না। উনি কি সবাই জানেন। তো সেই সৌমিত্র জেঠুর সাথে যখন প্রথম আমি ছবিতে কাজ করতে যাই, ওরকম একটা রাশভারী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে দেখে খুব ভয় পেয়েছিলাম। এবং পরিচালক আমাকে, যেহেতু ওনার বাড়ি গলফ্রিন আর কিছুটা দূরেই আমার বাড়ি, মানে খুব
অল্প মানে ডিস্টেন্স, হ্যাঁ। তো সেই জন্য সৌমিত্র জেঠুকে ড্রপ করার দায়িত্ব আমাকে দিয়েছিলেন, তারপরে গাড়ি জেঠুকে ড্রপ করে আমাকে ছেড়ে দেবে, এরকম কথা হয়েছিল। তো প্রথম দিন থেকে শুটিংটা 3-4 দিন কন্টিনিউ হয় এবং এই একই নিয়ম চলে। তুমি বিশ্বাস করবে না জেঠু কত কথা বলেছে। আজকে আমি যে শিল্পী চক্রবর্তীর একটা মধ্য জায়গাতে এসেছি, একটা মানে অনেকটা পথ পরিক্রমা করে অতিক্রম করে, সেইখানে কিন্তু সৌমিত্র জেঠুর অবদান অনস্বীকার্য। আরেকটা বুম্বাদার সাথে যখন কাজ করি, বুম্বাদা তো একদম ছোট থেকে স্বপ্নের হিরো, হ্যাঁ। তখন প্রথম কাজ করছি বাসু চ্যাটার্জি, পরিচালক বাসু চ্যাটার্জি, যিনি গোলমাল ছবির পরিচালক ছিলেন বলিউডে, বাসুবাবুর ছবি। সেই সময় বাসুবাবু একটা খুব ভালো বড় ক্যারেক্টার আমার জন্য ভেবেছিলেন, বাট আনফর্চুনেটলি করতে পারিনি, কারণ মেগা সিরিয়াল করছিলাম তখন, আর মেগা সিরিয়াল থেকে ওইভাবে বেরোনো যেত না। সেটাও খুব জনপ্রিয় মেগা সিরিয়াল, এরাও শত্রু। আমাদের এপিসোডটা পুরো হট কেকের মতো ছিল, অনেকদিন কাজ করেছিলাম আমি। আর যাই হোক, তো একটা বিশেষ চরিত্রের জন্য আমাকে আর বুম্বাদাকে দেওয়া হয়েছিল যে বুম্বাদাকে আমি মারবো, ভারী একটা ব্যাগ দিয়ে আঘাত করবো, বুম্বাদা সেন্সলেস হয়ে পড়ে যাবে, এরকম একটা সিকোয়েন্স ছিল। তো বুম্বাদার চারপাশে, আমি তখন একদম নতুন, সদ্য পা রাখা মেয়ে, অনেক কিছুই জানি না, ভয় পাই। তো তখন বুম্বাদার যারা ছিলেন চারপাশে তারা বললেন, দিদি আপনি ব্যাগে তুলো ভরবেন আর একটু বুঝে শুনে মানে ওই আঘাতটা করবেন, করবেন। হলো শটের সময় ঠিক 2-3 মিনিট আগে বুম্বাদা এলেন, আমাকে বললেন আমাকে অভিনয়টা ন্যাচারাল করতে হবে, আর একটা অভিনয় সুন্দরভাবে করতে গেলে কো অ্যাক্টরের কোঅপারেশনটা ভীষণ দরকার। তো এখানে আমি কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি নই, এখানে আমি সেই ব্যক্তি যাকে তুমি ভুল বুঝে আঘাত করবে। তো সুতরাং ভুলে যাও আমি প্রসেনজিৎ চ্যাটার্জি, ভুলে যাও তুমি নতুন কাজ করতে এসেছো, ভুলে যাও তুমি অভিনয় করছো, যেটা পরিচালক বলেছেন তুমি সেটাই করো। বিশ্বাস করুন, এক টেকে শট ওকে ছিল। ছবির নাম হচ্ছেটা কি, প্রসেনজিৎ চ্যাটার্জি আমার সহ অভিনেতা এবং পরিচালক স্বনামধন্য বাসু চ্যাটার্জি। তো এইগুলো আমি ভুলি না, মানে গায়ে কাটা দিচ্ছি, মানে এগুলো থেকে থেকে না আমি আরো আরো সমৃদ্ধ হয়েছি। এবং আরেকবার দেখেছিলাম মিঠুনদার সাথে একটা প্রোগ্রামে, আমাদেরকে ন্যাচারালি স্টেজে তোলা, আলাদাভাবে কেয়ার করা, জলের বোতল দেওয়া, এই দেওয়া আমাদেরকে করা হচ্ছিল। তো যারা দূর থেকে দাঁড়িয়েছিল তাদের মিঠুনদা, মানে যারা ভলেন্টিয়ার্সরা ছিলেন বা ওখানে যারা ছিলেন, তাদেরকে বললেন যে আমাদের তো দিচ্ছই, আমরা শিল্পী, আমাদের একের জায়গায় একাধিক জলের বোতল এটা ওটা দিচ্ছ, ওরা আমাদের দেখার জন্য দাঁড়িয়ে আছে, তোমাদের অনুষ্ঠানটাকে এতটা মানে গ্ল্যামারাস করে দিচ্ছে, ওদেরকে একটু জল দাও। তো আমি আর মিতা চ্যাটার্জি আমাকে বলেছিলেন নিজে মুখে, তখন একদম আরো নতুন, যে শোনো শিল্পী, বড় শিল্পী হতে গেলে আগে বড় মনের মানুষ হতে হবে। তো এইগুলো আমার মনের মণিকোঠায় মানে আজীবন উজ্জ্বল হয়ে আছে, থাকবে, এবং এগুলো আমার শিক্ষা ও সমৃদ্ধির সহায়ক। অপূর্ব, মানে একজন, আমি না বলে পারলাম না, পরের প্রশ্নটায় যে আমি যাব তার আগে একটু কথা না বলে আমি হয়তো পারছি না, যে সত্যি এই যে কথাটা দিদি বললেন, আমি প্রথমেই যেমনটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে মিষ্টি একজন অভিনেত্রীকে আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি, হয়তো আর কিন্তু ওই কথাটা বলার, রিপিট করার দরকার হবে না, যে অভিনেত্রী হিসেবে তো তিনি অবশ্যই ভালো, পরিচালক হিসেবে অবশ্যই মানুষ তাকে দেখেছে, তার কাজ দেখেছে, তার বই পড়েছে, লেখিকা হিসেবে তিনি কেমন, কিন্তু মানুষ হিসেবে কেমন তার হয়তো এই কথাটায়, সত্যি দিদি আমি তো ব্যক্তিগতভাবে অনেকটাই চিনেছি, আমাদের ওঙ্কারের দর্শকরা আজকে জানলেন যে সত্যি এই যে বড় শিল্পী, কেন বড় শিল্পী আজকে, তার একটা প্রধান কারণ হচ্ছে শিল্পী চক্রবর্তীর মন মানসিকতা এবং বিচার বিবেচনা বোধ। এটা সত্যি ভীষণ রেয়ার এখনকার দিনে, কারণ এখনকার দিনে প্রসঙ্গটা যদি একটু দিদি আসি, যে এখন যে সিনেমাগুলো তৈরি হয়, তুমি নিজেও পরিচালনার কাজে রয়েছো এবং পরিচালনা করছো, দেখো আগে যেটা হতো না, আমরা একটা সিনেমা দেখতে যেতাম বা আমাদের পরিবারকে দেখেছি, পরিবারে বাবা মায়েরা যখন একটা সিনেমা দেখতেন বা কিছু,
একটা সামাজিক বার্তা দেওয়ার একটা প্রবণতা কিন্তু প্রত্যেকটা সিনেমাতে থাকতো। এবং কোথাও গিয়ে দেখেছি আগেকার মানুষকে যে সিনেমার যে চরিত্রগুলো, তাদের যে উপস্থাপনাগুলো, সেটাকে খুব সত্যি ভেবে তারা কিন্তু নিজেদের মধ্যে নিতেন, সেটা গ্রহণ করতেন। এখনকার বর্তমান যে সিনেমাগুলো খুবই বাণিজ্যিক, অবশ্যই বাণিজ্যিক তো হতেই হবে, কিন্তু কোথাও গিয়ে সে সামাজিক বার্তা দেওয়ার যে একটা প্রবণতা, সেটা কি কোথাও কমছে? দেখো, একদম কমছে এটা বলতে পারবো না। তার কারণ আমি যদি বলি টনিক, প্রজাপতি, পোস্ত, ইচ্ছে, রসগোল্লা বা হাবজি গাবজির মতো ছবিগুলোতে অবশ্যই মনও ভরে যায়, বার্তাও থাকে। তবে আমি এখন সবে পা রেখেছি লেখা। আমি ছোট থেকেই লিখি, আমার নিজের লেখা নিয়ে পরিচালনার কাজে আমি একদম নতুনই বলতে পারো। তবু বলবো, আমার যেটা বিশেষত্ব, আমার ছবিতে কিন্তু সামাজিক বার্তা থাকেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, হ্যাঁ, বিনোদন জগৎ, এন্টারটেন সব ঠিক আছে, কিন্তু তার যদি একটা নিগুড় অর্থ না থাকে, সেটা যদি মানুষের মনকে স্পর্শ না করে, সেটা যদি সমাজকে কোনো শিক্ষা না দেয়, তাহলে আমি জানি না কিভাবে সেটা একটা মানে সমাজের কাছে, দেশের কাছে একটা নিজের পরিচয় তুলে ধরবে। তো সেই জায়গাটা নেই বলবো না, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব কম। এই প্রসঙ্গে যখন এলো, যে পরিচালনার প্রসঙ্গে, তখন একটু জানতে চাইবো যে সম্প্রতি বেশ কয়েকটি সিনেমা তোমার রিলিজ হয়েছে, তোমার পরিচালনায় আর কি রিলিজ হয়েছে, এবং সেক্ষেত্রে সত্যি ভীষণভাবে সামাজিক একটা বার্তা ছিল, সেটা ছোটদের জন্য, অভিভাবকদের জন্য, এবং বিভিন্ন সমাজের স্তরের, বিভিন্ন স্তরের মানুষদের জন্য। একটু জিজ্ঞাসা করবো যে এই যে সিনেমাগুলো তুমি বানিয়েছো, তার পিছনে তোমার ভাবনাটা কি ছিল, এবং তার পরিপ্রেক্ষিতে যে মানুষের থেকে যে তুমি যে ফিডব্যাকটা পেয়েছো, সেটাতে নিজেকে কতটা ইন্সপায়ার্ড মনে হয়েছে? প্রথমটা দিয়ে শুরু করি। মা বলে আমি একটা শর্ট ফিল্ম করি, এখানেও সৌমিত্র জেঠুর কথা এসে যাবে। সৌমিত্র জেঠু আমাকে বারবার বলতেন, এবং শকুন্তলা বড়ুয়া, শকুন্তলা দিয়ে উনিও বলতেন, তুই নিজে এত ভালো লিখিস, তুই এদিক ওদিক স্ক্রিপ্ট করে দিস কেন, তুই নিজে একটা কর না নিজের লেখা নিয়ে। তো আমি হেসে উড়িয়ে দিতাম, মানে ভাবতাম আমি এতটা যোগ্য তো নই। তো যাই হোক, সৌমিত্র জেঠু যখন চলে গেলেন, তখন আমার ভীষণভাবে তার কথাটা মনে পড়তে লাগলো। তো তখন আমি মা বলে একটা শর্ট ফিল্ম করলাম, মিন্টু পালের দুর্গা প্রতিমা নিয়ে। শকুন্তলা দি ছিলেন সেই ছবির একটা মুখ্য চরিত্রে। তার কারণ জেঠু থাকলে জেঠুও খুব খুশি হয়ে করতেন, জেঠু তো তখন ছিলেন না। বদনচন্দ্র রায় রাজবাড়িতে শ্যুট করি, সেখানে একটা সামাজিক বার্তা দিই, ভীষণ মানে একটা টাচি, মানে যেটা বাস্তব। সেখানে এটাই দেখাই যে একটা বড় বনেদি পরিবার, শিক্ষায়, কালচারে, নামে তারা খুব মানে একটা প্রতিষ্ঠিত একটা পরিবার। তারা বাবা মা, তারা দেখাচ্ছে কাকিমা, জেঠিমা, পিসিমা, মাসিমা, সব মা, মায়ের কোনো জাত হয় না। তো সেই বাড়িরই একটা বাচ্চা এই অভিনয়টা করেছে, খুব ভালো অভিনয় করেছে। লোকনাথ খ্যাত অরণ্য রায়চৌধুরী, শিশু লোকনাথ, ও অসাধারণ অভিনয় করেছে। আর ওই ভিখারিনীর চরিত্রটা, ছোট্ট একটা চরিত্র আমি করেছি। দর্শক বলে, তোমরা বলবে যে চরিত্রটা কি না মানে ভীষণ ভালো নাকি আমি ফুটিয়ে তুলেছি। তো সে তখন একটি ভিখারিনীকে জল খাওয়ায়, কাগজ কুড়ানি ভিখারিনীকে। তখন সবাই ওর উপর একদম ঝাঁপিয়ে পড়ে, এটা এই বাড়ির কালচার, এরম ওয়েল ড্রেস, তুমি ম্যানার্স জানো না, তোমার বাড়ির একটা বংশ পরিচয়। একদম কথাগুলো দুর্গা দালানেই হচ্ছিল, কেন সেটা পুজোর সময়। তখন বাচ্চাটি একটা প্রশ্ন তুলে ধরে যে কাকিমা, মাসিমা, জেঠিমা, পিসিমা যদি মায়ের সাথে কোনো তফাৎ না থাকে, তাহলে ওই ফুটপাতে রাজুর মা যে জল তেষ্টায় মরে যাচ্ছিল, তাকে এক গ্লাস জল দিলে কেন দোষ হবে, সে কেন মা হবে না? দেখা যায় দুর্গা মা হাসছেন এবং সবার মুখ বন্ধ হয়ে গেছে। তো এই ছবিটি দেশে বিদেশে পুরস্কৃত হয়, বহু মিডিয়ায় আমাকে নিয়ে আলোচিত হয়। তো সেটা আমাকে একটা খুব মানে আনন্দ দেয় এবং ইন্সপায়ার্ড করে। এবং ছবির যিনি প্রযোজক, তিনি উদ্যোগী হয়ে আরেকটা ছবি করতে রাজি হয়। তিনি এত খুশি হন এত প্রশংসা বা এত কিছু দেখে। আমি দেখলাম দুনিয়া টেকনোলজির সাথে তো আপডেটেড আমাদের হতেই হবে, কিছু করার নেই, এবং তারও প্রচুর সুফল আছে। কিন্তু তারা আমাদের ইমোশনসগুলোকে কেড়ে নিচ্ছে। মানুষের মধ্যে সহজাত যে ভালোবাসা, বন্ধুত্ব, আড্ডা, এগুলো জীবন থেকে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ একটু নিষ্ঠুরই হয়ে যাচ্ছে, বলতে গেলে স্বার্থপর হয়ে যাচ্ছে। তো সে হ্যাঁ, তো অনলাইন হবে সিনেমাতে আমি দেখালাম যে একটা বাচ্চা, তার বাবা মা সেপারেটেড,
সে মামার বাড়িতে থাকে এবং খুব ফিল করে যখন তার পিসি মানে মাসিমণি মামার ছেলে মেয়েদের তার মায়েরা স্কুল যাওয়ার সময় কপালে চুমু খায় বা আদর করে, সে তখন বারবার করে স্মৃতিচারণ করে তার বাবা মাও তাকে একসময় আদর করতো। এবং বাচ্চাটা এটাও দেখে যে যা দরকার ওই বাড়ি, ফ্লাইটের টিকিট থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে মানে অনলাইনে সব কিছু হয়ে যায়। এবং রাজেশ শর্মা ওখানে দিলখুশ বলে একটি ক্যারেক্টার করেন যে যে কোনো মুশকিল আসানি উনি করে দেন, মানে ওনার নামই দিলখুশ, মুশকিল আসান এরকম একটা ব্যাপার। কি চাই বলো, অনলাইন অনলাইন ম্যাজিক, মানে অনলাইনের উপর এতটাই ডিপেন্ডেন্ট এবং বিশ্বাসী। তো বাচ্চাটার একটা সময় ঘটনার সিকোয়েন্স আসে যে বাচ্চাটা জানতে পারে ফাইনালি তার বাবা মা ডিভোর্স হয়ে যাচ্ছে। এবং সেদিনই বাচ্চাটার পরের দিন জন্মদিন। তো রাত্রিবেলা ওই রাজেশ দা ওনাকে বাচ্চাটাকে বলে কি চাই বলো উজান, অনলাইন অনলাইন ম্যাজিক, তোমার যা চাই বলো, এত ভাবছো কি বলো, বলে মোবাইল খুলে বসে আছে। তখন বাচ্চাটা বলে যে পাপা আর মমের একসাথে থাকা আর আমাকে আগের মতো ভালোবাসা, বলো না দিলখুশ এটা অনলাইনে হবে। তো তখন ওনার হাত থেকে মোবাইলটা পড়ে যায় এবং স্ক্রিনে লেখা ওঠে টেকনোলজি cannot buy emotions। তো এখানে আমি বার্তা দিয়েছি যে আমরা টাকা দিয়ে নার্স কিনতে পারি, আমরা মোবাইলে একটা কিছু অর্ডার দিয়ে একটা ভালো খাবার আনতে পারি, কিন্তু মায়ের হাতের যে আলু পোস্ত বা কোনো রান্না বা বোনের কপালে হাত ঠেকিয়ে দাদা তোর জ্বরটা কম আছে কি, এই যে ব্যাপারগুলো এটা টেকনোলজি যতই আপডেটেড হোক না কেন অনলাইন দিতে পারে না। তো আমাদের মানবিক দিকগুলো বজায় রাখতে হবে, ওগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, আমরা যন্ত্রের কবলে যেন পড়ে না যাই। এবং এই বার্তাটাই আমি সমাজের বুকে তুলে রেখেছি আমার কাহিনী পরিচালনায় অনলাইন হবে ফিচার ফিল্মে। ছবিটি যারা যারা দেখেছে প্রশংসিত, একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে চলছে। আর এবছর যে পুরস্কারের জন্য আমি বিপুলভাবে প্রশংসিত এবং বহু জায়গা থেকে পুরস্কৃত, সেটা হচ্ছে দায়ী কে। সেটা হচ্ছে আজকে আপনারা দেখবেন, আগেই বলে নিই, আমাকে মাফ করবেন আমি অপ্রিয় সত্য বলছি, বাট এটা রিয়ালিটি। আজকালকার ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া খুললে তুমি দেখবে 2 বছর থেকে 5 বছরের বাচ্চাদের নিয়ে তাদের বাবা মা প্রচুর রিলস ভিডিও করে। বাবা মার কাছে তাদের সন্তান জন্ম লগ্ন থেকে শুরু করে তার বড় হওয়া, পায়ে পায়ে হাঁটা শেখা, এর থেকে ভালো মুহূর্ত বা ভালো কিছু হতে পারে না। এটা তাদের ইমোশন, এটা আমি মানি। কিন্তু তারা কি করছে, বাচ্চা কি করে কাঁদছে, বাচ্চা কি করে খাচ্ছে, বাচ্চা কি করছে, মানে বাচ্চাটাকে না মোবাইলে বলছে এলো বলো হাই বলো, ওই যে মামা মিমিরা বলছে আচ্ছা তুমি এটা দেখিয়ে দাও। বাচ্চাগুলো শৈশব ভুলে যাচ্ছে। তারা ম্যাক্সিমাম সময় তাদের বাবা মা তাদেরকে মানে ইনসিস্ট করছে মোবাইলে এই করো সেই করো, এবং তারা অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। এরপর তারা যখন একটু বড় হচ্ছে, পড়াশোনার চাপ আসছে, তখন বাবা মা কি করছে, তাদের কাছ থেকে মোবাইলটা কাটতে চাচ্ছে। কিন্তু তারা তো তখন ওই নেশায় ডুবে গেছে, এই অভ্যেসটা তো তারা করে দিয়েছে অলরেডি। এর ফলে কি হচ্ছে, কেউ ডিপ্রেশনের শিকার হচ্ছে, কেউ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, কেউ সুইসাইড করছে, কেউ ক্রাইম করছে। এটা খবরের কাগজ খুললে বা যে কোনো লালবাজার বা কোনো গোয়েন্দা দপ্তরের রেকর্ড খুললে মানে সবসময় দেখতে পাবে। তাহলে আজকে এই বাচ্চাগুলোর এই পরিণতির জন্য দায়ী কে? দায়ী অভিভাবক, দায়ী আমরা। এই প্রশ্নটাই আমি তুলে দিয়েছি। স্বনামধন্য অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী অসাধারণ অভিনয় করেছেন এখানে। তো আমার ছবিতে সবসময় একটা সামাজিক বার্তা থাকে। দিদি, সম্প্রতি একটি প্রসঙ্গে যাব। সম্প্রতি তুমি আন্দামানে গিয়েছিলে এবং সেখানে যে যাদের আমন্ত্রণে তুমি আন্দামানে গিয়েছিলে সেখানকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সম্পর্কে জানবো। অসাধারণ অভিজ্ঞতা। আন্দামান আমার খুব প্রিয় জায়গা। এমনিতে তো তোমরা জানো আমি প্রচন্ড ঘুরতে ভালোবাসি। আমার জীবনে যদি কাজ বাদ দিয়ে দ্বিতীয় প্রেম, ভালোবাসা, স্বপ্ন, সন্তান, সংসার যাই বলো না কেন, আমার ভ্রমণ। আন্দামান আমার 2017 ঘোরা, সব দেখা। এবছরে বরঞ্চ মান্থার জন্য মানে অ্যালার্টনেস ছিল, যার জন্য বোট ফোট চালু ছিল না, ঘুরেছি খুব কম। কিন্তু আন্দামানের স্মৃতি মনের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে। এয়ারপোর্টে পা রাখতে রাখতেই দায়িকের মানে পোস্টার করে সে বিশাল গুণীজনের টিম এসে, নিউজ মিডিয়া এসে আমাদের যেভাবে ওয়েলকাম করে, আমি আমার ফেসবুক ইউটিউবে দিয়েছি এবং সবার সাথে শেয়ার করেছি। এটা মানে অভূতপূর্ব, অকল্পনীয়। আর ওই রকম বৃষ্টি সেদিন, মানে ওই রকম ব্যাপক বৃষ্টি। এয়ারপোর্ট চত্বরে কিছু রেস্ট্রিকশনসও থাকে, পারমিশন করি। ওরা যেভাবে আমাকে ওয়েলকাম করেছে, আমি আমার সহ অভিনেতা আরেকজন জাতীয় পুরস্কার প্রাপ্ত দিদি ছিলেন, সবাইকে মানে
এটা ভাবা যায় না। এবং তারপরে ওখানকার আকাশবাণী থেকে ইন্টারভিউ নিয়ে সবাই একদিন দায়ীকে দেখার ব্যবস্থা হয়, এবং বিভিন্ন নাট্যগোষ্ঠী, বিভিন্ন কালচারাল অর্গানাইজেশনগুলো আমাকে অনার করে, সংবর্ধনা দেয়, ইন্টারভিউ নেয়। মানে এটা মানে বিরাট পাওয়া, শিল্পীর কাছে এটা একটা প্রাপ্তি, অবশ্যই বিরাট প্রাপ্তি, তার সৃষ্টির প্রাপ্তি এটা একেবারে। দিদি আর একটা একটু একটু খোলামেলা আড্ডায় যাব, একটু সিরিয়াস বিষয়ে আমরা ঢুকে গেছিলাম। যেমনটা আমাদের দর্শকরা নিশ্চয়ই এটা আমার সাথে সহমত পোষণ করবে যে নায়িকা মানেই তো একটা হেকটিক শিডিউল তো অবশ্যই থাকে, কিন্তু তার মধ্যে নায়িকা মানেই সুন্দর। তাহলে সেই সুন্দরটা তারা থাকে কি করে, এইটা কিন্তু একটা মেয়েদের বিশেষ করে জানার আগ্রহ। ছেলেরা তো মুগ্ধ হয়ে দেখে, কিন্তু মেয়েরা তার পিছনের কাহিনীটা জানার চেষ্টা করে যে কি করে নায়িকারা এত সুন্দর থাকে। যেমন আমি এখানে বসেই মানে দেখতে পাচ্ছি তোমার স্কিন ভীষণ গ্লোয়িং, এবং এই যে ধরো এত হেকটিক শিডিউল তোমার, তার মধ্যে কি করে সময় পাও মানে রূপচর্চা করার বা সৌন্দর্য ধরে রাখার? দেখো, ব্যস্ততা তো তুঙ্গে থাকে সবসময়। আর আমি একটুখানি রূপচর্চার ব্যাপারে না মানে একটু অলস বলতে পারো। ওই পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা মুখে এটা মেখে ওটা মেখে ট্যান প্যাক হেনা তেনা আমি কোনোদিন আজ অব্দি, বিলিভ মি, আমি করিনি। তবে তার আগে একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি মনে করি প্রাণবন্ত থাকলে, সতেজ থাকলে, মনে সদিচ্ছা থাকলে এবং মন পরিষ্কার থাকলে অটোমেটিক্যালি একটা সৌন্দর্য মুখের চারপাশে মানুষকে ঘিরে রাখে। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি বিশ্বাস করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি না ছোট থেকেই খুব যে ওই সেই তখন আমরা যখন ছোট ছিলাম ফেয়ার অ্যান্ড লাভলি হেনা তেনা এই ধরনের ক্রিম টিম ছিল, আমি কিন্তু অনেক বড় বয়স অব্দি, এবং আমি এখনো মনে করতে পারি আমি কিন্তু মুখে সাবান দিইনি, নিম পাতা দিতাম, বেসন দিতাম। আর ইদানিং যেটা করি, নারকোল তেল আর টক দই। আমাদের তো চড়া লাইট মেকআপে সবসময় থাকতে হয়। হ্যাঁ, ফিরে এসে ঘরেও কিছু থাকে, এখন বাবা মা নেই, আগে বাবা মা অনেক দেখাশোনা করতো, আমি একা মানুষ। হ্যাঁ, একজন 24 ঘন্টার যে দিদিরা থাকে তাদের উপর ডিপেন্ড করে চলতে হয়, নিজের অনেক দায়িত্ব নিজের সংসারে থেকে থাকে। তারপর আমার একটা বেবি আছে, পেট আছে, জানো তো, সব মিলিয়ে মিশিয়ে ক্লান্তও লাগে, ধৈর্যও লাগে না। কিন্তু আমি মুখে নারকোল তেল মাখতে কখনো ভুলি না। আমি টক দই মাঝে মাঝে সময় পেলে মধু টক দই দিয়ে মানে স্ক্রাবিংটা করে নিই। এবার বাকিটা তোমরা বলবে। একদম আমি ঘরোয়া পদ্ধতিতে বিশ্বাসী, আর সেটা খুব কার্যকরীও হয়, কারণ আমি নিজে দেখেছি। তাহলে আমরা কিন্তু সিক্রেটটা জেনে গেলাম যে নারকোল তেল, এটা কিন্তু আমাদের ঠাকুমা দিদিমাদের রেমেডি। যে নারকোল তেল, তা আমরা আগেও দেখেছি তাদের স্কিন কিন্তু অনেক দিন মানে বয়স অব্দি, একেবারে বৃদ্ধ বয়সেও দেখেছি যে স্কিন খুব গ্লোয়িং, এবং শুধুই ওই নারকোল তেলের ওপরে নির্ভরশীল। তো আমরা কিন্তু জানলাম যে এখনকার অভিনেত্রী হয়েও দিদিও কিন্তু সেই নারকোল তেল এবং টক দইয়ের ওপর ভরসা রাখে। আপনারাও রাখতে পারেন নিশ্চিন্তে, সিক্রেট কিন্তু আমি বলে দিলাম। এবার দিদি আর একটা বিষয়ে প্রশ্নে আসবো, যে সেই নায়িকাদের জীবনে ঘুরে ফিরে আসবো। কোথাও গিয়ে যখন একদম ছোটবেলার শৈশব থেকে কর্মজীবন, তারপরে আজকে যে জায়গায় তুমি নিজের জায়গা তৈরি করেছো, সেখানে গিয়ে কোথাও যে দেখো সাধারণ জীবন তো তোমরা সেভাবে লিড করতে পারো না, তো কোথাও গিয়ে কি মিস করো মানে যে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা মনে হচ্ছে একটু ফুচকা খেয়ে নিলাম, কিংবা এই হেঁটে বেরিয়ে গেলাম, বা এই ধরনের যেখানে খুশি একটু ঘুরতে চলে গেলাম, এই বিষয়গুলো? পাড়ার মধ্যে এই ব্যাপারটা থাকে না। আমি এখনো আমাদের একটা জায়গা আছে সামনেই, ওখানে খুব পুদিনা পাতা দিয়ে পুদিনার জল দিয়ে ফুচকাটা করে, খাই মাঝে মাঝে। আর হ্যাঁ, একটা জায়গায় কষ্ট লাগে, মানে আমার কিছু বন্ধু বান্ধব তাদের কোনো অনুষ্ঠানে ডাকলে, তারা তো আমার ছোট থেকে বন্ধু, তারা আমাকে একটা দূরত্ব দেয়। দূরত্বটা গুরুত্ব এবং সম্মানের, আমি সেটা বলছি না যে দূরত্ব মানে তারা আমাকে অ্যাভয়েড করছে বা ইগনোর করছে বা ইনসাল্ট করছে, কখনোই না। বরঞ্চ তারা বেশি সম্মান দিতে গিয়ে, বেশি কেয়ার করতে গিয়ে বোধহয় বন্ধুত্বটা সরিয়ে দিয়ে ওই পরিচিত মুখের গুরুত্বটা বেশি দিয়ে ফেলে। এই জায়গাটা একটু নিজের লোকেদের কাছ থেকে একটু কষ্টই হয়, আর সেটা তো সত্যি মানতেই হবে। মনে হয় কোথাও গিয়ে স্বাভাবিক ছন্দটা যেন সেইভাবে মিশতে পারছি না। হ্যাঁ, আবার কেউ কেউ আমি বুঝি, মানে এগুলো বলতে খুব খারাপ লাগে অন ক্যামেরা, কিন্তু জীবন তো সুখ দুঃখ ভালো মন্দ সব নিয়েই তো জীবন, সমাজ, সংসার। কেউ কেউ আবার কথায় কথায় শুনতে হয়, তুই আর কি বুঝবি, তুই একটা দাঁড়িয়ে গেছিস, বা তোর একটা নাম হয়ে গেছে, বা তুই তো মানে আলোর জগতের একজন। কেউ জানে না প্রদীপের পিছনে অন্ধকার, কষ্ট, মানে কাঠিন্য, লড়াই, সংগ্রাম, মানে সেটা যে কতটা কঠোর, কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই আইডিয়াটা হয়তো থাকে না তাদের।
এই জায়গাগুলো খারাপ লাগে, কিন্তু এন্ড অফ দ্য ডে আনন্দ লাগে যে এখনো অব্দি তো এগিয়ে চলেছি, থামি তো নি। দিদি, একটা প্রশ্নে আসবো। পাওয়া তো অনেক আমরা শুনলাম, এবং প্রাপ্তির তালিকা সত্যি তোমার অনেক দীর্ঘ, কিন্তু অপ্রাপ্তির তালিকা, মানে এই যে যেমনটা তুমি বললে যে প্রদীপের আলোর শিখা সবাই দেখছে, কিন্তু প্রদীপের নিচের অন্ধকারটা, কোথাও গিয়ে অপ্রাপ্তি বা এমন কোনো অভিজ্ঞতা যেটা আজও মনকে কোথাও গিয়ে তোমার মানে খারাপ লাগার জায়গা তৈরি হয় বা ভয়ের জায়গা তৈরি হয়, বা একটা কোথাও গিয়ে তোমার মনে হয় যে এটা না হলেই বুঝি ভালো হতো, এরকম কিছু? এরকম কিছু বলতে দেখো, এটা না আবার বলি একটু তিক্ত সত্যই বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে এটা আমার একার নয়, যে কোনো শিল্পীদের হয়তো অনেকেরই এইটা আছে, হ্যাঁ, সবার না হলেও কারো কারো থাকবে। সেটা হচ্ছে যোগ্যতার নিরিখে কিন্তু সবাই এখন জায়গাটা পায় না। পক্ষপাতিত্ব সোর্স এইগুলো মানে একদম জন্মকাল থেকেই ছিল, আছে, থাকবে। পলিটিক্সও থাকবে, সবই থাকবে। তবু মনে হয় যে আরেকটু বোধহয় পাওয়া উচিত ছিল, কিন্তু ভেঙে পড়ি না, হাল ছাড়ি না, মনে করি এতটা যখন এসেছি আশা করি যেতে পারবো, এই আশাটুকুই নিয়ে বেঁচে থাকা। আর যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আসতে চাইছে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আর দিদিরও সময়ের অবশ্যই ভীষণ ব্যস্ত মানুষ, বেশিক্ষণ আটকে রাখতেও পারবো না, কিন্তু তবু ছাড়তে না চাইলেও ছাড়তে হবে আর কি। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন রাখতে চাইবো, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আসতে চায় বা যারা এই অভিনয় জগতে আসতে চায়, তাদের জন্য কি টিপস দেবে, যারা নিউ কামার্স? সবার প্রথমে বলবো ধৈর্য ধরতে হবে, লড়াই করতে হবে, শিখতে হবে, আর পা মাটিতে রাখতে হবে। এখনকার প্রজন্মের, আবার বলছি অধিকাংশ, সবার কথা একবারও বলছি না, অধিকাংশের মধ্যেই ধৈর্য অত্যন্ত কম। একটা কিছু করলেই মনে করলো, কেউ হয়তো একটু সাকসেস হলো, মনে করলো বিরাট কিছু পেয়ে গেলাম, তা নয় কিন্তু। আবার কোনো কারণে আমি একটু পিছিয়ে পড়েছি, তার মানে আমি সব হারিয়ে ফেললাম, সেটাও নয় কিন্তু। তো প্রচণ্ড ধৈর্য ধরতে হবে। অভিনয় জীবনে ধৈর্য, লড়াই, অধ্যাবসায়, অপেক্ষা, এটা কিন্তু সফলতা এনে দেয়। একটুতেই ভেঙে পড়লাম, একটু আনন্দতেই, সাফল্যতেই মাথা ঘুরে গেল, কোনোটাই কিন্তু উচিত নয়। আর ইচ্ছা থাকলে, চেষ্টা থাকলে নিশ্চয়ই হবে। বেস্ট অফ লাক। দিদির আরেকটি বিষয় একেবারে আমরা শেষ করব, কিন্তু কয়েকটা আমি এখানে রেখেছি এবং দেখছিলাম দিদির বইগুলো নাড়াচাড়া করে। দিদির কাছেই দিদির বইগুলো একটু তুলে দেবো। দিদি, একটু একটা কবিতা, তোমার নিজের লেখা কবিতা, বিভিন্ন বই আছে, তার মধ্যে থেকে 4টে আমি বেছে নিয়েছি, এর মধ্যে থেকে যে কোনো একটা তোমার প্রিয় কবিতা দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করতে চাইবো আমরা। কবিতার নাম মানুষ। বল দেখি আজ তোরা এক এক করে, বড় হয়ে কি হতে চাস বল দেখি আজ মোরে। আমি হব বড় ডাক্তার, হাঁকিয়ে যাব গাড়ি, থিসিস আর রিসার্চের জন্য বিদেশ দেব পারি। আমি হব ফিল্ম স্টার ম্যাম, সবাই দেখবে অবাক চোখে, রূপলী জগতে থাকবো আমি, আমার সেলফি তুলবে লোকে। আমি বাবার বিজনেসটাই দেখবো ভালো করে, প্রফিট দেব অনেক বেশি কর্মচারীর জোরে। আমি হব রাজনীতিবিদ ম্যাম, বলবো অনেক রঙিন কথা, সবাই আমায় ঠুকবে স্যালুট, কারণ আমি নেতা। হ্যাঁ রে গোপাল, চুপ কেন তুই, নেই কি কোনো শখ, কি হতে চাস বড় হয়ে, আজ ক্লাসে সেটাই বলা হোক। আমিও অনেক বড় হব, দিল থাকবে খুশ, আমি হতে চাই ম্যাম দারুণ এক মানুষ। দারুণ মানুষ, সে আবার কি, আমরা কি সব পশু, বড় হলে ঠিক কি হবি বল রে অবোধ শিশু। বলছি তো তাই, ভালো করে শুনুন তবে ম্যাম, বড় হব কিন্তু থাকবে না তো অহংকারের ঘ্যাম। ডাক্তার টিচার যাই হই না, মনে থাকবে ভালোবাসা, সবার পাশে দাঁড়াবো আমি নিয়ে মানবতার ভাষা। ও পাড়ার ওই কালু মুদির ছাইব ঘরের চাল, বড় কষ্টে কাটান উনি প্রতি বর্ষাকাল। রামুর মায়ের কষ্ট ভীষণ, দেখে না ভালো চোখে, ছানি কাটিয়ে দেখবো আমি সবার আগে ওকে। বস্তির ওই শিশুগুলো পায় না ভালো পাঠ, লেখাপড়া কাজ শিখিয়ে ওদের বসাবো চাঁদের হাট। আপনাদের ছেলে মেয়ে যখন থাকবে অনেক দূরে,
সেবা, ওষুধ, খাবার দেব আমি ঘরে ঘরে। চোখে আমার অশ্রু এলো, মনে এলো হুঁশ। বললাম, আশীর্বাদ করি গোপাল, তুই হয়ে ওঠ মানুষ। অপূর্ব দিদি, অপূর্ব। অনেক ধন্যবাদ। ওঙ্কার বাংলার তরফ থেকে আজকের এই টেলিকথার পর্ব সত্যি ভীষণ বিশেষ হয়ে থাকবে, কারণ শুধুমাত্র ওঙ্কার বাংলার দর্শকরা আজকে একজন অভিনেত্রী, পরিচালক বা একজন লেখিকা নয়, একজন প্রকৃত মানুষ এবং প্রকৃত ভালো মানুষকে আজকে হয়তো আমরা টেলিকথার মাধ্যমে তুলে ধরতে পারলাম। আমি নিজে ভীষণ আপ্লুত আজকে তোমার এই সাক্ষাৎকার নিতে পেরে, কারণ অনেক কিছু শিখলাম তোমার কাছ থেকে, শুনলাম, অনেক কিছু শিখলাম। এবং কোথাও গিয়ে যদি কখনো মনে ভুলেও কোনো সময় এসে থাকে কোনো রকম অহংকার হয়তো, বা কখনো যদি আসে, তোমার মুখটা আর তোমার কথাগুলো আমার ভীষণভাবে মনে পড়বে। অনেক ধন্যবাদ দিদি ওঙ্কার বাংলার তরফ থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আজ ওঙ্কার বাংলার দর্শকদের আলাদা করে কিছু বলার নেই। শিল্পী চক্রবর্তী বিশিষ্ট অভিনেত্রী, তিনি কিন্তু প্রথমেই শুরু করেছিলেন এটা বলে যে একজন বড় শিল্পী হতে গেলে মাটিতে পা থাকতে হবে, আকাশে উঠতে হবে কিন্তু মাটিতে পা থাকতে হবে। আর শেষটাও তিনি যে কবিতা দিয়ে করলেন, সেটাতেও সেই মানুষ হওয়ার বার্তা, যেটা আজকের সমাজে, আজকের দিনে এবং আজকের পৃথিবীতে ভীষণভাবে প্রাসঙ্গিক। এবং কোথাও একটা কথা না বলে পারছি না, এই ধরনের মানুষেরা আছেন বলেই আজও পৃথিবীটা সুন্দর, আজও পৃথিবীটা সমানভাবে বাঁচার যোগ্য। খুব ভালো থাকবেন ওঙ্কারের দর্শকরা, দেখতে থাকবেন টেলিকথা। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, মানবতায় থাকবেন।